আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। স্নেহের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমি মোসাম্মদ রাশিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, আদর্শ উচ্চ বিদ্যালয় কৈটলা, বেড়া, পাবনা। শ্রেণী নবম দশম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় নবম, জাতিসংঘ ও বাংলাদেশ সম্পর্কে আজকে আমাদের আলোচনা করব। জাতিসংঘ সৃষ্টির পটভূমি সম্পর্কে আলোচনা। মানবাধিকার ছাড়া কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। তাহলে মানবাধিকার কি? যে মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। যে মানবাধিকার হলো প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার অধিকার। আমাদের পৃথিবীতে দুটি বড় বড় যুদ্ধ হয়েছে। এগুলো হলো প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটি যুদ্ধে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, লাখ লাখ মানুষ যুদ্ধে নিহত হয়েছেন। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপকতা এবং ধ্বংসলীলা মানুষকে যুদ্ধের প্রতি শ্রদ্ধা এবং শান্তির জন্য আগ্রহী করে তোলে। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং মানব সভ্যতার ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধের চেয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবচেয়ে কলঙ্কিত ও বিভীষিকাময় ছিল। এ সময় বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলো একজোট হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ গঠন করে। যুদ্ধ কখনো জাতিতে জাতিতে সংকট নিরসনের পথ হতে পারে না। যুদ্ধ ডেকে আনে ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানব জাতির জন্য অবর্ণনীয় দুর্ভোগ এবং অশান্তি। অর্থাৎ দেখো, এই যে যুদ্ধ, যখনই সারা বিশ্বে যখন যুদ্ধ বা যে কোনো রাষ্ট্রের যুদ্ধ হোক না কেন, সেই যুদ্ধ কিন্তু মানুষের ভয়ঙ্কর ধ্বংসলীলা এবং মানুষের দুর্ভোগ বা অশান্তি ডেকে আনে। মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা কিছু থাকে না তখন। 20 শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919 এবং 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সংঘটিত হয়। মূলত জাতিগত দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতাকারী শান্তিকামী জনতা যুদ্ধের ধ্বংসলীলা চুপ করে থাকেনি। এরই পরিপ্রেক্ষিতে প্রথম বিশ্বযুদ্ধের পরে 1920 সালে 10 জানুয়ারি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য সৃষ্টি হয়েছিল লিগ অফ নেশনস। তাহলে লিগ অফ নেশনস কত সালে সৃষ্টি হয়েছিল? 1920 সালের 10 জানুয়ারি। কিসের জন্য? বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য এই লিগ অফ নেশনস সৃষ্টি হয়েছিল। কিন্তু লিগ অফ নেশনসের সাংগঠনিক দুর্বলতা ও অন্যান্য কারণে বিশ্ব শান্তি বিধানে তা ব্যর্থ হয়। 1939 সালে পুনরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা পৃথিবীকে গ্রাস করে। যখন আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, তখন লক্ষ লক্ষ মানুষ এতে নিহত হয় এবং আহত হয় এবং অনেকে পঙ্গুত্ব লাভ করেন, বরণ করেন। প্রতিটি দেশ হারায় তাদের কর্মক্ষম যুব সম্প্রদায়কে। অর্থাৎ এই বিশ্বযুদ্ধে প্রত্যেকটা রাষ্ট্র তাদের যুব সম্প্রদায়কে হারায়, অর্থাৎ যুবকদেরকে হারায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্ব বিবেককে ভীষণ আতঙ্কিত করে তোলে এবং নাড়া দেয়। এই প্রেক্ষাপটে বিশ্বের তৎকালীন নেতৃবৃন্দ বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিধানের জন্য আরেকটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। ফলে 1943 সালে তেহরানে এবং মস্কোতে 4টি প্রধান শক্তির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সের প্রতিনিধিবৃন্দ সম্মিলিত জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে উক্ত সম্মেলনে কোন কোন রাষ্ট্র এই সম্মিলিতভাবে জাতিসংঘ সিদ্ধান্ত গ্রহণ করেন? যে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স। অবশেষে 1945 সালে 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করে। এজন্য প্রতি বছর 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ আত্মপ্রকাশ করলো কত সালে? যে 1945 সালে 24শে অক্টোবর। যে জাতিসংঘ দিবস পালন করা হয় কত তারিখে? 24শে অক্টোবর। বিশ্বের স্বাধীন রাষ্ট্রসমূহ এর সদস্য এবং 5টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে এটি গঠিত। 5টি অঙ্গ রাষ্ট্র হচ্ছে যে পরিষদ, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ গঠিত। এই সাধারণ পরিষদকে আবার কি বলা হয়? একে বিতর্ক সভা বলে অভিহিত করা হয়। নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ।
তাহলে নিরাপত্তা পরিষদটা কি? যে নিরাপত্তা পরিষদ হচ্ছে জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পরিষদ। 5টি স্থায়ী ও 10টি অস্থায়ী মোট 15টি সদস্য রাষ্ট্র নিয়ে এটি গঠিত। 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। তাহলে যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র কি কি? যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এদের প্রত্যেকেরই ভেটো প্রদান বা কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ ভেটো বলতে তারা যে কোনো প্রস্তাব তারা বাতিল করতে পারে এবং সেটা যে কোনো সময় তারা এই প্রস্তাবগুলো নাকচও করে দেওয়ার ক্ষমতা একমাত্র এই 5টি রাষ্ট্রের। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ হচ্ছে ওইসব ক্ষেত্রে বিশ্বের উন্নয়ন ও অগ্রগতি স্বাধীনতা প্রাপ্ত নয় এর বিশেষ এলাকার তত্ত্বাবধানের জন্য এই ওসি পরিষদ গঠিত। এবং আন্তর্জাতিক বিবাদ মীমাংসা হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ের কাজ। নেদারল্যান্ডের হেগ শহরে এর কার্যালয় অবস্থিত। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ, আর সেক্রেটারি জেনারেল বা মহাসচিবের প্রধান নির্বাহী। আমেরিকার নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। তাহলে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আমেরিকার নিউ ইয়র্কে। জাতিসংঘের উদ্দেশ্য সম্পর্কে আলোচনা। যে জাতিসংঘ চার্টার বা সনদের নিয়মকানুন মেনে চলতে আগ্রহী বিশ্বের যে কোনো শান্তিকামী দেশ জাতিসংঘের সদস্য হতে পারে। বর্তমান বিশ্বের 193টি দেশ জাতিসংঘের সদস্য। তাহলে বর্তমানে কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত হলো? যে 1974 সালে জাতিসংঘের অন্তর্ভুক্ত হলো এবং এটা কততম সদস্য? 136তম। তাহলে বাংলাদেশ 1974 সালের 136তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। জাতিসংঘের সেই উদ্দেশ্যের এক, যে শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 2, সকল মানুষের সমান অধিকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। তাহলে এই যে দেখো যে মানুষের মধ্যে যে শান্তির জন্য সেই ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা এবং এই কার্যকলাপগুলো দূর করে বিশ্বের শান্তি বা নিরাপত্তা নিশ্চিত করা। যে সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য জাতির মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্ব জোরদার করা। আরেকটা বলছে যে অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা, যাতে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে সেটা অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক বা সাংস্কৃতিক যে কোনো ক্ষেত্রে তাদের মধ্যে সহযোগিতা গড়ে তোলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা, মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে জাতিরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেরই বলেছেন যে স্বাধীনতা এবং তাদের মৌলিক যে অধিকার, সেই মৌলিক অধিকারের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ গড়ে তোলা। আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি এবং তার সমুন্নত রাখা এবং উদ্দেশ্য সমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। বাংলাদেশের জাতিসংঘের ভূমিকা বা কার্যক্রম সম্পর্কে আলোচনা। যে বাংলাদেশে জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থার মিশন আছে। জাতিসংঘের 136তম সদস্য দেশ বাংলাদেশ সবসময়ই জাতিসংঘের বিশেষ নজর পেয়ে থাকে এবং জাতিসংঘের সবকটি অঙ্গ সংস্থা সেই শুরু থেকেই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা পরিবর্তনের জন্য কাজ করছে। তাহলে এই যে বাংলাদেশ যে দেশ, যে জাতিসংঘের যখনই অন্তর্ভুক্ত হয়েছেন, সেই জাতিসংঘ যে 136তম বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে এবং জাতিসংঘের অন্তর্ভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের প্রতি জাতিসংঘ সবসময় বিশেষ নজর দিয়েছেন এবং সেই থেকে আর্থসামাজিক অবস্থারও জন্য তারা কাজ করছেন পরিবর্তনের জন্য। জাতিসংঘের 4 জন মহাসচিব 5 বার বাংলাদেশ সফর করেছেন। তাহলে জাতিসংঘের যে 4 জন মহাসচিব কি করেছেন? যে 5 বার বাংলাদেশে সফর করেছেন। জাতিসংঘের বাংলাদেশের আর্থিক অবদান কম হলেও
বাংলাদেশের সৈন্যরা প্রাণ উৎসর্গ করে শান্তিরক্ষা মিশন পরিচালনায় কার্যকরী ভূমিকা রাখছে। এছাড়া জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর থেকে বাংলাদেশ এই বিশ্ব সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1979 থেকে 80 এর সময়ের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে বাংলাদেশের নির্বাচন তার এই ভূমিকার স্বীকৃতি এবং বিশ্ব সম্প্রদায়ের আস্থার স্বাক্ষরবাহী। 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার আমাদের জন্য খুবই গৌরবের। 1986 সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে দেখো, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গৌরবের যে 1986 সালে যে বাংলাদেশের তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ ছিলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতিত্ব করেন। তার এই সভাপতি নির্বাচিত হওয়া বিশ্ব দরবারে বাংলাদেশের বিশেষ ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয়। বিবাদের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘ ঘোষিত নীতি অনুসরণ করে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বন্টন বিষয়ক দীর্ঘকালের সমস্যা এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সুষ্ঠু সমাধানে সফল হয়েছে। বাংলাদেশের জাতিসংঘের নিম্নোক্ত অঙ্গ সংস্থাগুলো কাজ করছে। যে এক, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। তাহলে ইউএনডিপি দেখো কি, যে দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1965 সালে। ইউএনডিপির কাজ কি ছিল? যে বাংলাদেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নয়নে ইউএনডিপি দেশব্যাপী অসংখ্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 2015 সালের মধ্যে বাংলাদেশে ইউএনডিপি মিলেনিয়াম উন্নয়নের লক্ষ্যমাত্রা 8টি। 2, জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ। ইউনিসেফ দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, এটা কত সালে গঠিত হয়েছিল? 1946 সালে। এবং এই ইউনিসেফের কাজ কি? যে দেশের সুবিধাবঞ্চিত শিশু ও মেয়ে শিশুদের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে বিশেষত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিসেফ কাজ করছে। 3, জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, যেটা দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946 সালে। এই ইউনেস্কোর কাজ কি? যে বাংলাদেশের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে এই সংস্থাটি কাজ করছে। 4, জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা বা FAO, যেটা যে এটা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। এবং এই ফাওয়ের কাজ কি? যে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিত করার জন্য জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা কাজ করছে। 5, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা 1948 সালে প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর কাজ যে স্বাস্থ্য ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে, যেমন বাংলাদেশের পোলিও নিবারণের জন্য শিশুদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছে এবং টিকা দিচ্ছে। উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ হাই কমিশনের কার্যালয় বা UNHCR, যে UNHCR দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। এটার কাজ কি? যে বাংলাদেশ মায়ানমার রোহিঙ্গা ইস্যুতে এই কার্যালয় মধ্যস্থতা করছে এবং বিশাল শরণার্থী পালনের খরচেও অবদান রাখছে। তাছাড়া বাংলাদেশে বিহারি জনগোষ্ঠীর আবাসন সহ অন্যান্য ইস্যুতে এই সংস্থা ব্যাপক অবদান রাখছে। 7, জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম, যে দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর উমেন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1976 সালে। এই ইউনিফেমের কাজ কি? যে বাংলাদেশে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এবং নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায় ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদেরও সংশ্লিষ্ট করছে। আর বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই সংস্থা কাজ করছে। 8, জাতিসংঘের জনসংখ্যা কার্যক্রম তহবিল UNFPA, দ্য ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1969 সালে।
এই সংস্থাটির কাজ কি? এই সংস্থাটি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, ফলে বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের কার্যাবলী খুবই প্রশংসনীয়। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণে জাতিসংঘের ভূমিকা সম্পর্কে আলোচনা। নারীদের প্রতি বৈষম্য এবং নারীর অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ তার সৃষ্টিলগ্ন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সনদ ও আইন প্রণয়ন করে। অর্থাৎ এই যে নারীদের প্রতি যে বৈষম্যটা ছিল, সেই বৈষম্য বা নারীদের যে অধিকার, সেই অধিকার দেওয়ার জন্য, যে অধিকার সংরক্ষণের জন্য জাতিসংঘ কি করছে? জাতিসংঘ তার সৃষ্টির লগ্ন থেকেই আন্তর্জাতিক সনদ বা আইন প্রণয়ন করে। যেমন 1948 সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এছাড়া জাতিসংঘ নারী উন্নয়নে আরো অনেক কাজ করে থাকে। তা হলো যে 1949 সালে মানব পাচার দমন ও পতিতাবৃত্তি অবসানের জন্য জাতিসংঘ সনদ অনুমোদন। এই যে মানব পাচার, যে মানুষকে পাচার করা বা পতিতাবৃত্তি, সেটা অবসানের জন্য এই জাতিসংঘ সনদ অনুমোদন করেছে। 1951 সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা কর্তৃক এক ধরনের কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকের একই বেতন দান। অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা যেটা বলছে যে 51 সালে এটা জাতিসংঘ এটা কাজ করছে যে নারী এবং পুরুষ শ্রমিকের একই বেতন হবে। যে একই পোস্টে ধরো একজন মেয়ে বা একজন ছেলে চাকরি করছে, যে ছেলে বেশি বেতন পাবে কিন্তু মেয়ে কম পাবে, এটা কখনোই হবে না। এই জন্য জাতিসংঘ কি করেছেন সেটা, যে পুরুষ এবং নারী একই বেতন পাবেন। 1952 সালে নারীর রাজনৈতিক অধিকার, যার বলে নির্বাচনে নারী ভোট প্রদান ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। তাহলে এই 52 সালে কি করলো, যে নারীদের যে রাজনৈতিক অধিকার, যে নারীরা অর্থাৎ মেয়েরাও তারা নির্বাচনে ভোট দিতে পারবে এবং ভোট গ্রহণ করতে পারবে বা এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। 1957 সালে বিবাহিত নারীরা জাতীয়তা সংরক্ষণ বা পরিবর্তন করতে পারবে। অর্থাৎ বিবাহের পরে তাদের যে জাতীয়তা সেটা তারা সংরক্ষণ বা পরিবর্তন সেটা করতে পারবে। 1960 সালে নারীদের কর্মসংস্থান ও পেশা ক্ষেত্রে বৈষম্য বিলোপ সনদ। 1962-তে বিয়ের ন্যূনতম বয়স ও রেজিস্ট্রেশন ফর্ম সনদ। অর্থাৎ বিয়ের যে ন্যূনতম বয়স, যে সেই ন্যূনতম বয়স এবং রেজিস্ট্রেশন, যে এটা ফর্মটা সনদ শুরু করেন। 1962 সালে বালিকা ও নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার। অর্থাৎ বালিকা এবং নারীদের শিক্ষাক্ষেত্রে সমান অধিকার। 1975 নারী বছর ঘোষণা। 1975 প্রথম বিশ্ব নারী সম্মেলন। প্রথম বিশ্ব নারী সম্মেলন কত সালে হয়? 1975। এটা কোথায় অনুষ্ঠিত হয়? মেক্সিকোতে। 1980 সালে দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন, অর্থাৎ এটা কোথায় অনুষ্ঠিত হয়? কোপেনহেগেনে। এবং 1985-তে তৃতীয় বিশ্ব নারী সম্মেলন, এটা নাইরোবিতে অনুষ্ঠিত হয়। আর 1995 সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন, এটা বেজিংয়ে হয়। বিশ্ব নারী সম্মেলনের ঘোষণা ছিল নারীর চোখে বিশ্ব দেখুন। এই সম্মেলনে প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বা বেজিং কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। 1979-তে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ বা যা সিডিও নামে অভিহিত এবং 1981 সালে এই সনদ কার্যকর করা হয়। 2000-এ বেজিং +5 সম্মেলন, যে 2005 বেজিং +10 সম্মেলনের নিয়োগে অনুষ্ঠিত হয়। যে বিভিন্ন আন্তর্জাতিক প্রোটোকল, সেমিনার ও কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে জাতিসংঘ অগ্রণী ভূমিকা পালন করছে। নারীর প্রতি বৈষম্যের ক্ষেত্রে সিডিও সনদের ভূমিকা সম্পর্কে আলোচনা। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদটি সিডিও নামে পরিচিত, যা 1979 সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়। 1981 সালে 20টি দেশ সমর্থন করার পর এটি কার্যকর করা হয়। তাহলে এই যে নারীর প্রতি যে সকল প্রকার যে বৈষম্য বিলোপ সনদ বা সিডিও, যেটা এটা কত সালে অনুষ্ঠিত হয়? 1979 সালে। এবং এটা কতটি দেশ এতে সমর্থন করে? 20টি দেশ। কত সালে? 1981 সালে। তারপরে এটা কার্যকর হয়। বাংলাদেশ সহ মোট 132টি দেশ বর্তমানে এই সনদটি সমর্থন করছে। এই সনদের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি নারীর অধিকারের একটি পূর্ণাঙ্গ দলিল, যা বিভিন্ন সময়ে নারীর প্রতি বৈষম্য নিরসনে গ্রহণকৃত বিভিন্ন ইস্যুকে সমন্বিত করে।
নারী ও পুরুষের সমতার নীতির উপর ভিত্তি করে সনদটি তৈরি হয়, অর্থাৎ নারী এবং পুরুষের যে সমান অধিকার, সেই সমান অধিকার নীতির উপর ভিত্তি করে এই সনদটি তৈরি করা হয় এবং নারীর মানবাধিকারের বিষয়টি এখানে উঠে এসেছে আইনগত পদ্ধতিতে। এই অধিকারগুলো ম্যান্ডেটভুক্ত করায় সমর্থনকারী দেশগুলো এই সনদ মেনে চলতে বাধ্য। এই সনদে স্বীকার করা হয় যে বিভিন্ন দেশে নারীর আইনগত অধিকার বলবৎ থাকলেও বৈষম্য রয়েছে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীর প্রবেশাধিকার খর্ব করার মাধ্যমে তা করা হয়ে থাকে। এই সনদ নারীর প্রতি রাষ্ট্রের দায়িত্বকে নিশ্চিত করে। সিডওয়ে সনদের 30টি ধারা আছে। প্রথম 16টি ধারা নারীর প্রতি কত প্রকার বৈষম্য আছে তা বিশ্লেষণ করে, আর পরের 14টি ধারা তা ব্যাখ্যা করে এই বৈষম্যগুলো কিভাবে বিলোপ করা যায়। নারীর নির্যাতন প্রতিরোধে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 25 নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, আর জাতিসংঘ 8 মার্চকে নারী বিশ্ব দিবস হিসেবে ঘোষণা করেছেন। তাহলে জাতিসংঘ বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করেছেন কত তারিখে? 8 মার্চকে। জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা সম্পর্কে আলোচনা, যে বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ কিন্তু আসলে আমাদের এই বাংলাদেশটা একটি শান্তিপ্রিয় দেশ এবং আমাদের দেশের মতো এত শান্তিপ্রিয় দেশ আসলে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নেই। এবং আমাদের এই বাংলাদেশের শান্তিপ্রিয় দেশ এবং এখানে আমাদের এই লোকজনও কিন্তু অনেক নরম এবং কোমল প্রকৃতির, এবং এই বাংলাদেশের জনগণের মধ্যে আবেগ প্রবণতা কিন্তু অনেক বেশি, যা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের জনগণের মধ্যে এটা লক্ষ্য করা যায় না। আর জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, তাই স্বভাবতই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে বাংলাদেশের অবদান ঈর্ষণীয়। বর্তমানে প্রায় 11,000-এরও বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের 11টি দেশে জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। তাহলে আমাদের বাংলাদেশের কত হাজার সৈন্য? 11,000-এরও বেশি সৈন্য কতটি দেশে? 11টি দেশে এই জাতিসংঘের অধীনে শান্তি রক্ষা বা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেই দেশগুলোতে তথা সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। বাংলাদেশ পেয়েছে বিশ্বব্যাপী পরিচিতি। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার মডেল হিসেবে এবং শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা যেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা। তাহলে দেখো যে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য সৈন্যরা সেখানে গ্রহণযোগ্যতা তো পায়নি, কিন্তু সেখানে আমাদের বাংলাদেশের সৈন্যরা গ্রহণযোগ্যতা তো পেয়েছে, এর সাথে আরও কি পেয়েছে? তাদের ভালোবাসা এবং শ্রদ্ধা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। তাহলে আমাদের যে বাংলা রাষ্ট্রভাষা, সেই বাংলা রাষ্ট্রভাষা কি করেছে? সিয়েরা লিওনে দ্বিতীয় তাদের রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা পেয়েছে। আইভরি কোস্টে অন্যতম ব্যস্ত সড়কের নাম হয়েছে বাংলাদেশ সড়ক, অর্থাৎ আইভরি কোস্ট নামে যে একটা রাষ্ট্র আছে সেখানে অন্যতম যে ব্যস্ত সড়ক, সেই ব্যস্ত সড়কের নাম দিয়েছে বাংলাদেশ সড়ক। শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, পাশাপাশি পুলিশ বাহিনী, মহিলা পুলিশও নিয়োজিত আছেন। এই যে আমাদের দেখো, তাহলে জাতিসংঘের যে শান্তি মিশনে যে শুধু আমাদের বাংলাদেশের সেনাবাহিনী নয়, সেখানে পুলিশ বাহিনী এবং মহিলা পুলিশও নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘ তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি এবং শ্রদ্ধা। জাতিসংঘের শান্তিরক্ষার মিশন সহজ ছিল না। আফ্রিকা, এশিয়ার দেশগুলোতে যুদ্ধবন্দী 2 বা ততোধিক সশস্ত্র গেরিলা গোষ্ঠীর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশি সৈন্যরা অত্যন্ত দক্ষতার সাথে অস্ত্রবিরতি পর্যবেক্ষণ করেছে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। এই কাজে এখনো পর্যন্ত 88 জন সৈন্য এই বিশ্বের শান্তির জন্য শহীদ হয়েছেন। তাহলে আমাদের বাংলাদেশের কতজন সৈন্য এই বিশ্বের শান্তির জন্য শহীদ হয়েছেন? 88 জন, এবং আহত হয়েছেন অনেকে। আর বাংলাদেশি সৈন্যরা প্রমাণ করেছে যে শান্তির জন্য তারা জীবন দিতেও রাজি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দরিদ্র, কিন্তু তার আছে বিশাল জনগোষ্ঠী। দেখো যে আমাদের বাংলাদেশ খুবই গরিব দেশ, কিন্তু সেই গরিব দেশ হলে এখানে কিন্তু আমাদের জনগণ কিন্তু
জনগোষ্ঠী ব্যাপক অর্থাৎ অনেক। বাংলাদেশের বিশাল এই জনগোষ্ঠীর প্রশিক্ষিত সামরিক বেসামরিক বাহিনী বিশ্ব শান্তির জন্য জাতিসংঘের মাধ্যমে অবদান রাখছে। উন্নত দেশগুলো অর্থ দিয়ে জাতিসংঘের অবদান রাখছে এবং বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ বাহিনীর এক কথা শান্তিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব কর্তব্য পালন করে, এমনকি প্রায় বিসর্জন দিয়ে দেশের মর্যাদা গৌরব বৃদ্ধি করেছে এবং বিশ্ব শান্তি রক্ষায় রেখেছে এক নজিরবিহীন অনন্য অবদান। তাহলে আমাদের বাংলাদেশ দেখো যে জাতিসংঘের প্রতি কতটা তাদের নিজেদের জীবন উৎসর্গ করতেও তারা রাজি আছেন এবং তাদের নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও দেশের মর্যাদা গৌরব অর্জন করতে তারা সক্ষম হয়েছেন। আজকের মতো আমাদের এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।